দর্শক এই মুহূর্তে যারা আমাদের সাথে যোগ দিচ্ছেন প্রত্যেককে আজকের নিটল টাটা মাই টিভি সংলাপ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি জামিল আহমেদ। আমরা আজকে বরাবরের মতোই দুজন রাজনীতিবিদকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের সাথে আলোচনায় যোগ দেবার জন্য, এবং আমার ডান দিকে আছেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ। আফজাল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। এবং একই সাথে আরও যোগ দিচ্ছেন রাজিকুজ্জামান রতন, সহসাধারণ সম্পাদক বাসদ। রতন ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা সমসাময়িক রাজনীতি নিয়ে যখন কথা বলছি, এবং আপনারা দুজনেই জানেন, বিশেষ করে রতন ভাই আপনাকে দিয়ে শুরু করি, যে সাধারণত স্থানীয় নির্বাচনগুলো একটা রাজনৈতিক ইম্প্যাক্ট তৈরি করে জাতীয় পর্যায়ে, এবং আমরাও মিডিয়াগুলো সজাগ হয়ে উঠি, কথা বলতে চাই। সেই রাজনীতির প্রভাবটা জাতীয় রাজনীতিতেও পড়ে। কিন্তু এবারের উপজেলা নির্বাচন কতটুকু ইম্প্যাক্ট নিয়ে আসতে যাচ্ছে 8ই মে থেকে যেটা শুরু হচ্ছে, আপনার অ্যানালিসিস কি? ধন্যবাদ। বাংলাদেশটাকে এমনি বলা হতো রাজনৈতিকভাবে আগ্রহী জনগোষ্ঠীর দেশ এবং নির্বাচনে বিপুলভাবে অংশগ্রহণ করার দেশ। যদিও নির্বাচনে অংশগ্রহণ করার ইতিহাস আমাদের খুব বেশি পুরনো না, কিন্তু তারপরেও পাকিস্তানের পুরো সময় জুড়ে আমাদের স্বাধীনতার আন্দোলন করতে হয়েছে। সেখান থেকে জনগণের মধ্যে যে একটা রাজনৈতিক সচেতনতা এবং উদ্যম তৈরি হয়েছিল, তার একটা বড় প্রতিফলন আমরা 70-এর নির্বাচনে দেখেছিলাম। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সেই ধারাটা অব্যাহতই ছিল, যে কারণে আমাদের দেশের নির্বাচনকে একটা উৎসবের সঙ্গে তুলনা করা হতো। যে নির্বাচন মানেই উৎসব, নির্বাচন মানে উত্তেজনা, নির্বাচন মানেই হচ্ছে মানুষের সঙ্গে মানুষের সংযোগের নতুন নতুন মাত্রা এবং নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করা। সেই দিক থেকে যখন উপজেলা নির্বাচনটা আমাদের সামনে এসেছে এবার, তো উপজেলা নির্বাচন তো আর হঠাৎ করে আসেনি। তার আগে অনেকগুলো নির্বাচন হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, স্থানীয় সংসদ নির্বাচনও 2014-তে হয়েছে, 2019-এ হয়েছে, এবার 2024 আবার হচ্ছে। তারও আগে আমরা আগের ইলেকশনের কথা যদি বাদও দেই, এই অন্তত 3টা জাতীয় সংসদ নির্বাচন, 14, 18, 24 এবং 3টা উপজেলা নির্বাচন, এটার সঙ্গে কিন্তু একটা দারুণ সম্পর্ক আছে। এবারও উপজেলা নির্বাচন 495টা উপজেলা। আমরা জানি যে বাংলাদেশে আসন, সংসদীয় আসন 300, উপজেলা যেহেতু 495, তার মানে এখানে একটা ওভারল্যাপিং আছে। কখনো কোনো কোনো জায়গায় 2টা উপজেলা মিলে একটা জাতীয় সংসদ আসন এরকম আছে। তো সেক্ষেত্রে আমরা এটা একটা ব্যাপক আয়োজন হওয়ার কথা। এখানে 495টা উপজেলার মধ্যে প্রথম ধাপে আগামীকাল থেকে শুরু হবে। আমরা দেখলাম যে 139টা উপজেলায় ভোট হচ্ছে। তার মধ্যে 5টা উপজেলা, সেই উপজেলায় যারা যারা দাঁড়িয়েছেন সবাই পাশ করেছেন। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান সব পাশ করে গেছে। ফলে ওই 5টাতে নির্বাচন হচ্ছে না, 3টাতে নির্বাচন স্থগিত রাখা হয়েছে। ফলে আর বাকি 139টাতে এরকম প্রার্থী সংকট কি উপজেলা বা স্থানীয় সরকার পর্যায়ে খুব বেশি দেখা যায়? কথা না, সেটাই আমি বলছিলাম যে সেরকম হয়েছে। তার মধ্যে আবার 5টা যে উপজেলায় সবাই পাশ করে গেলেন, তার মধ্যে 2টা উপজেলা খুবই তাৎপর্যপূর্ণ। একটা যদি বলি হাতিয়া, আরটা হচ্ছে শিবচর। হাতিয়াতে মায়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন ছেলে, আর আরেকটাতে স্বামীর সঙ্গে স্ত্রীর প্রতিদ্বন্দ্বিতা হচ্ছিল, একই ফ্যামিলি দুজনে। ফলে একজন উইথড্র করেছেন, ফলে আর কোনো প্রতিদ্বন্দ্বী থাকলো না। তার মানে নির্বাচন কমিশনে দেখাতে হয়েছিল যে প্রতিদ্বন্দ্বিতা আছে, এবং তারপরে একজন উইথড্র করে নিয়েছেন। এরকম একটা পরিস্থিতি হয়েছে। আর আমরা যদি বলি যে এখানে প্রায় 11,556টা কেন্দ্র আছে, 81,804টা ভোট কেন্দ্র আছে এখানে, ভোট কক্ষ। 3,14,00,000 ভোটার ভোট দেবেন। পৃথিবীতে অন্তত 100টা দেশ আছে যাদের জনসংখ্যা 3 কোটির কম। আর আমাদের এখানে প্রথম ধাপেই নির্বাচনে অংশগ্রহণ করছেন 3,14,00,000। কিন্তু কোথাও নির্বাচনের উত্তাপ কি আছে? মোটা দাগে কেন এই মানুষের রিলাক্টেন্ট, কেন মানুষ আগ্রহটা কেন? দুটো জিনিস দেখেন, জাতীয় সংসদ নির্বাচনকে অংশগ্রহণমূলক করার নামে সেখানে স্বতন্ত্র প্রার্থীকে উৎসাহিত করা হয়েছিল, আর এবার দলীয় শৃঙ্খলা আরোপ করার নামে বললেন যে আত্মীয়দেরকে নির্বাচনে অংশগ্রহণ করানো যাবে না। তারপরেও তো আত্মীয়দেরকে ঠেকানো যায়নি, কারণ দেখা গিয়েছে প্রায় 13টা জায়গায়
ঘনিষ্ঠ আত্মীয়রা, এমপি সাহেবের ঘনিষ্ঠ আত্মীয়রা নির্বাচন করছেন, আচ্ছা। এবং সেটা আওয়ামী লীগের পক্ষ থেকে একটা কড়া নির্দেশ দেওয়ার পরেও সবাইকে উইথড্র করানো যায়নি। এটা হলো আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের নির্বাচন। এখানে অন্য কোনো দলের যেহেতু নির্বাচন নাই, আর এই উপজেলা নির্বাচনে কিন্তু দলীয় প্রতীক ছিল না, ফলে সেটাই। তারপরেও সাধারণ অনেকেরই নির্বাচনে অংশগ্রহণ করার কথা ছিল। কিন্তু দেখুন, রেশিওটা যদি দেখি, তাহলে প্রার্থী হচ্ছে প্রতিটা আসনের জন্য গড়ে 4 জন। Right. মানে প্রার্থীর সংখ্যা কি ড্রাস্টিক্যালি ফল করেছে, এবং যারা প্রার্থী হয়েছে তারাও আবার ঘুরে ফিরে এই প্রায় একই বলয়ের, এবং একই বলয়ের হওয়ার কারণে তারা চিন্তা করছে যে এমপি সাহেব যে বলয়ের, মানে আওয়ামী লীগের অভ্যন্তরের যে বলয়ের, তিনি উপজেলা চেয়ারম্যানও তার বলয়ের হবেন, এরপরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরাও তার বলয়ের এরকম হবেন। একটা ফলে nexus তৈরি পুরোটা হচ্ছে বলে মিলে আপনার কাছে। একটা উপজেলাকে একটা দলীয় সাংগঠনিক কাউন্সিলের মতো করে ফেলার চেষ্টা করা হচ্ছে, যে কারণে এখানে তাপ এই উত্তাপটা আমরা দেখতে পাচ্ছি। আগ্রহটি আপনি কমে গেছে বলে মনে করছে আফজাল ভাই? এই যে আপনি নিজে সিজন পলিটিশিয়ান, অনেকদিন রাজনীতি করছেন, যে স্থানীয় রাজনীতি খুব অ্যাট্রাকটিভ ছিল মানুষের কাছে, কিন্তু মানুষ কেন এগুলি থেকে আগ্রহ হারাচ্ছে বলে যেটি রতন ভাই মনে করছেন, আপনাকে চ্যানেলিসিস যদি যোগ করেন। ধন্যবাদ আপনাকে। আমার এখানে সহ আলোচক রতন ভাই আছেন, তাকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে স্থানীয় সরকার নির্বাচন এটি বাংলাদেশে কিন্তু মানুষের মধ্যে একটা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে সবসময় এটা হয় ঐতিহ্যগতভাবে, এবং আগ্রহ যে হারাচ্ছে অথবা হারাচ্ছে না, এটি আমি ওইভাবে সরলীকরণ করতে চাই না। আমি যেটা মনে করি যে মানে এক একটা মানে নির্বাচনী এলাকার একটা নির্বাচনের ধরন এক এক রকম। আপনার নিশ্চয়ই পটুয়াখালীতে আপনার বাড়ি, তো সেই হিসাবে যদি আপনি খোঁজ নিয়ে দেখেন যে গত সপ্তাহে 2টা নির্বাচন হয়েছে। একটা কমলাপুর ইউনিয়ন পটুয়াখালীর, আর একটা হলো মানে কি বলে কমলাপুর ইউনিয়ন, আর একটা হলো অন্য ইউনিয়নে, যাই হোক। হ্যাঁ, তো এই 2টা ইউনিয়নে একটায় 81% ভোট পড়েছে, আর একটা 70% ভোট পড়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে। হ্যাঁ, ভরিয়া ইউনিয়ন একটা, যাই হোক। তো যাই হোক, এই 2টা নির্বাচনের আমি পরিসংখ্যান দিলাম এই কারণে যে একেবারে স্থানীয় সব নির্বাচনে মানুষের আগ্রহ হারিয়ে ফেলছে, বিষয়টি এমন না। তো আমি যেটা মনে করি যে এই নির্বাচনের তো রাজনৈতিক চরিত্রটি ওইভাবে নাই, যদিও আমরা আইন করে এই নির্বাচনে দলীয়করণ অথবা একটা মোড়ক দেওয়ার দিয়েছিলাম, এবং সেখানে দলীয় মার্কাও ছিল। এবারে নির্বাচনে আমরা বর্ণনাও দেইনি এবং মার্কাও দেইনি। সেই ক্ষেত্রে সকলে যাতে একেবারে অবাধ সুষ্ঠু নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এবং কোনোভাবে প্রভাবমুক্ত থাকে, তার জন্য আমরা এই কাজটি করেছি। তবে আমাদের মূল স্পিরিটটা হলো যে নির্বাচনকে সুন্দর করা, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করা, এবং নির্বাচনে যাতে কেউ প্রভাব বিস্তার না করতে পারে। এখানে রতন ভাই যে কথাগুলো বললেন যে এমপি মন্ত্রী, সেই ব্যাপারে তো আমরা সজাগ ছিলাম, এবং সেই ক্ষেত্রে একেবারে প্রথম ধাপে যে নির্বাচনটি হচ্ছে এটা সহ 4 ধাপের যে নির্বাচন, এই নির্বাচনে 481টি নির্বাচন হবে 495টি উপজেলার মধ্যে। সুতরাং সেই ক্ষেত্রে মানে এত হাজার হাজার যারা প্রার্থী, যারা অংশগ্রহণ করবে, তার মধ্যে মানে খুবই অল্প সংখ্যক কিন্তু আত্মীয় স্বজনের যে অভিযায় আমরা অভিহিত করি সেইটি, যেমন সেখানে এর যদি শতাংশ হিসাব করি সেটি অনেক কম। আর যদি আত্মীয়তার হিসাব একেবারে মানে পরিবার বলতে যেটা বোঝায় যে স্ত্রী, স্বামী এবং সন্তান, এটি ধরলে তো খুবই কম। তো সেক্ষেত্রে এটি আমি মনে করি যে এখন এটা আমাদের দলীয় ব্যাপার, তাদের তো গণতান্ত্রিকভাবে নির্বাচনে তাদেরকে ঠেকানোর কোনো সুযোগ নাই, কিন্তু আমরা দলীয়ভাবে নির্বাচনের সৌন্দর্যটা এবং যাতে কেউ প্রভাব বিস্তার না করা যায় সে আশঙ্কার জায়গা থেকে মুক্ত থাকার জন্য এই কাজটি করেছে। এখন যেহেতু মেসেজটা অত্যন্ত স্পষ্ট, নির্বাচনের সাথে যারা সংশ্লিষ্ট, নির্বাচন কমিশন, তারা স্বাধীনভাবে এই নির্বাচনে কেউ যাতে কোনোভাবে প্রভাব বিস্তার না করতে পারে ভূমিকাটি পালন করবে। সেখানে দল হিসেবে আওয়ামী লীগ কিন্তু আমরা কখনোই কাউকে বাধা দেব না। কিন্তু যেটি রতন ভাই বললেন যে একটা সংসদ সদস্য কিংবা অন্য রাজনৈতিক যারা কর্তা ব্যক্তি, তাদের একটা নেক্সাস এখানে কাজ করে, হ্যাঁ, এর বাইরে থেকে কেউ প্রার্থী হতে পারছে না, এটি সবাই মোটামুটি এলাকাবাসী বুঝতে পারছে। না, সেটি বেশ খুবই কয়েকটি জায়গায় হয়েছে। আমরা বিষয়টি নজরে এনেছি। তো আমাদের দলের সাধারণ সম্পাদক কিন্তু এ ব্যাপারে স্পষ্ট বলেছেন যে এবারের যে যারা এমপি হয়েছেন
তার মধ্যে তো আমরা কি বলে যেমন ৭৩ জন আগের ১১তম সংসদের তারা কিন্তু নমিনেশন এবার পাননি। আবার ২৫ জন ওই সময় যারা ক্যাবিনেটে ছিলেন তারাও মন্ত্রী হতে পারেনি। তার মেসেজটা ছিল এরকম যে আসলে আপনারা নির্বাচনটি করছেন কিন্তু এর জন্য কিন্তু আপনাদের পরে ভুগতে হবে, কারণ এগুলো দল কিন্তু দলের একটা মেসেজ আপনাদের দেওয়া হয়েছিল, এটি আপনারা অমান্য করেছেন, সুতরাং বিষয়টি কিন্তু আমাদের খেয়াল থাকবে। খবরটা ওখানেই। তো আমি যেটা মনে করি যে এই যে নির্বাচন স্থানীয় সরকার এটাকে শক্তিশালী করাই তো মূল লক্ষ্য, এবং যাতে সেবামূলক একটা প্রতিষ্ঠান গড়ে ওঠে সেটি একটি কাজ। এখন ১৯৯২ সালে কিন্তু এটি উন্নীত থানা পরিষদ গঠন করা হয়েছিল, এবং এরপরে ১৯৯১ সালে এই অধ্যাদেশ করে এটি বাতিল করে দেওয়া হয়, এবং পরবর্তীকালে ১৯৯৮ সালে আমরা যখন ক্ষমতায় আসি সেই সময় আবার এটা অধ্যাদেশের মাধ্যমে এই উপজেলা পরিষদটাকে আমরা আবার চালু করি, এবং ২০০৯ সালে এটা সংশোধন করে পরবর্তীতে আমরা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে আমরা আসি। সুতরাং আওয়ামী লীগ স্থানীয় সরকারকে শক্তিশালী করার জন্য যে উদ্যোগটি গ্রহণ করেছে সেটি অব্যাহত আছে, এবং এটি একেবারে নির্ধারিত সময় পরপরই নির্বাচনটি হচ্ছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমাদের এখানে রতন ভাই বললেন যে অনেকগুলো পরিসংখ্যান দিলেন, তার সাথে আমি আরেকটা যুক্ত করি যে অতীতে কখনো হিজড়া সম্প্রদায়রা কিন্তু ভোট দিতে পারে না, এবার কিন্তু এই যে প্রথম ধাপই ১৮৮ জন কিন্তু হিজড়া সম্প্রদায় তারা কিন্তু ভোট দিতে পারছে, এটা কিন্তু একটা অগ্রগতি সমাজের সকল মানুষের যুক্ত করা। আপনার সাথে আমি একটা তথ্য যোগ করি, যেটা আপনি একটু কিছুটা বলেছেন যে রাজনীতিবিদ কিংবা সংসদ সদস্যদের পরিবারের সদস্যরা নির্বাচন করতে পারবে না, এরকম ঘোষণা আপনাদের দলের পক্ষ থেকে সাধারণ সম্পাদক বলেছেন। কিন্তু গণমাধ্যমের কল্যাণে আমরা এটিও দেখলাম অনেকেই সেই ঘোষণার পরে কিন্তু পদগুলো ছেড়ে দেয়নি। তার মানে কি তারা কি পার্টির কমান্ড ফলো করছে না এই ক্ষেত্রে? না, এটা হয় কি মানে আমরা দেখি যে এর মধ্যে কেউ কেউ আছেন এর আগে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এখন যারা অতীতে নির্বাচিত হয়েছেন তারা এক ধরনের তো অধিকার রাখে নির্বাচনটি করার, এর বাইরে আমাদের যেটা অবজারভেশন সেটি ছিল যে একেবারেই কোনো দলের পদবিতে নাই, শুধুই আত্মীয়, এই কারণেই ওনাকে নির্বাচিত করতে হবে, সেই জায়গায় আমরা কিন্তু একটা পরিষ্কার বার্তা দিয়েছিলাম, এ দলের সাধারণ সম্পাদক এটা বারবার বলেছেন। সুতরাং সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখনো কোনো শৈথল্য প্রদর্শন করি না। কেউ যদি এটা অমান্য করে থাকে তাকে তো আইনানুগভাবে বাধা দেওয়া যাবে না, কিন্তু বিষয়টি আমাদের খেয়াল থাকবে। অবশ্যই এই ক্ষেত্রে গতকালকেরই অনুষ্ঠানে প্রাক্তন এক মন্ত্রী আমাদের আলোচনায় বলেছেন যে রাজনীতি করার যেহেতু কোনো বাধা নেই, রাজনীতি করতে শেষ পর্যায়ে এসে সে শুধু নির্বাচন থেকে তাকে সরে যেতে বলাটা এক ধরনের মানে সাংঘর্ষিক। সে তো রাজনীতি করছে এলাকাতে, শুধু নির্বাচন কেন করবে না, একটা প্রশ্ন তুলেছেন। তবে এই জায়গাতে আপনি যখন একটু আগে বললেন যে বড় রাজনৈতিক দল বা আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরাই বা এইভাবে করছে, কিন্তু অন্য দলগুলোর তো স্থানীয়ভাবে রাজনীতি থাকুক বা না থাকুক, স্থানীয় যে মানুষ যারা একটা সময় স্থানীয় সরকার নির্বাচনে স্কুলের হেডমাস্টার, কলেজের প্রিন্সিপাল, নামকরা সাংবাদিক, সুশীল সমাজের যারা, তারা কিন্তু স্থানীয় পর্যায়ে এসব প্রতিনিধিতে নির্বাচিত হতে চাইতো, স্থানীয় মানুষই তাদেরকে ইন্সপায়ার করতো, সেগুলো কি মিসিং টোটালি এখন? প্রায় ধরুন এখন একটা সময় আমরা জানতাম যে এই প্রতিষ্ঠানগুলো ছিল একটা সেবামূলক জনসাধারণের প্রতিষ্ঠান, হ্যাঁ, সেখানে স্কুলের শিক্ষক বলেন, তারপরে একটু প্রবীণ ব্যক্তি বা সম্মানিত ব্যক্তি এরকম দাঁড়াতেন, আইনজীবীরাও দাঁড়াতেন। এবার শিক্ষকদের দাঁড়ানোর হার হচ্ছে 4.15%। আচ্ছা, এবং সেই শিক্ষকরাও কিন্তু আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত, এবং তারা শুধু শিক্ষক নয়, এলাকার প্রভাবশালী ব্যক্তি হিসেবে বিবেচিত। তারা শুধু শিক্ষকতার জন্য তার অর্নামেন্টাল পেশা, হ্যাঁ অর্নামেন্টাল পেশা। আচ্ছা, তারপরে আইনজীবীদের সংখ্যাও কমে 6.3% নেমে এসছে, এবং এই আইনজীবীরা যতটা না আইনজীবী তার চেয়ে বেশি দলীয় নেতা হিসেবে বিবেচনা। 11.19% কৃষি কাজ করেন, মানে কৃষিকে পেশা হিসেবে দেখিয়েছেন, এবং তাদের অনেকের আবার সম্পদের পরিমাণ এত 100 বিঘার উপরে আছে, যদিও আইন অনুযায়ী 100 বিঘার উপরে সম্পত্তি থাকার কথা না, 100 বিঘার উপরে সম্পত্তিশালীরাও নির্বাচনে দাঁড়িয়েছেন। তার মানে তাদের তো এটা হলো হলফনামায়, হলফনামার বাইরে কত আছে এটা তো বোঝা যাবে না। 69.86% তারা পরিচয় দিয়েছেন নিজেদেরকে ব্যবসায়ী হিসেবে। তবে সেলফ ডিক্লেয়ার্ড যে ইয়েটা আমরা হলফনামা বলি, সেখানে এটা যখন দেখছি তখন উপজেলা বলি আর কোনো নির্বাচনে আসলে শেষ পর্যন্ত জনসেবার জায়গা থাকছে না। এবং আপনি সাথে যদি যোগ করি, গতকাল তো আমরা দেখলাম গণমাধ্যমে প্রার্থীদের যে তথ্য ইলেকশন কমিশন প্রকাশ করেছে বা অন্য বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্কগুলো করছে, যে 40% প্রার্থী তারা বলছে তাদের ইনকাম লেভেলও 3 লাখ টাকার নিচে, আবার এটা করযোগ্য নয়। হ্যাঁ,
এটা হচ্ছে আলটিমেটলি আপনি যেটা বলছেন সেটা তো বিরাট একটা ফারাক। বিরাট ফারাক। এখানে দেখুন দেখানো হচ্ছে যে 117 জন কোটিপতি। এবার এই প্রথম ধাপে, মানে প্রথম ধাপে 117 জন কোটিপতি। আর যদি বলি কোটিপতি কি ব্যাংক ব্যালেন্সের উপরে ভিত্তি করে? অস্থাবর সম্পত্তি, স্থাবর সম্পত্তি, স্থাবর, হ্যাঁ, স্থাবর সম্পত্তি ধরলে তো আরো বেশি, আরো অনেক আছে। এখন 100 বিঘা জমি যার দেখাচ্ছে সেটাতে দেখালেই তো অনেক টাকা হয়ে যাবে। আচ্ছা, তার সঙ্গে আছে যে এটা কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। গত উপজেলা পরিষদ নির্বাচনে কিন্তু এটা কোটিপতি প্রার্থী ছিলেন সেখানে 37 জন, এবার হচ্ছেন সেটা প্রায় 3 গুণ বেড়ে গেছে। তারপরে এই 4-5 বছরে সম্পদশালীদের নির্বাচনে আগ্রহী হওয়া অথবা সম্পদশালীরাই নির্বাচিত হওয়ার যে প্রবণতাটা তৈরি হয়েছে সেটা আমরা এই উপজেলা নির্বাচনে দেখছি, কারণ আমরা সংসদ নির্বাচনে সেটা আমরা তার এটা দেখেছি। এবার নির্বাচনে কিন্তু জামানতের পরিমাণটাও 1 লাখ টাকা করা হয়েছে। ফলে এখন যে মানুষের আয়, বার্ষিক আয় 4 লাখ টাকা বা 3 লাখ টাকা তিনি বলছেন, তিনি তো জামানতে দিতে হবে তাকে 1 লাখ টাকা। তার মানে এই হলফনামায় তিনি হলফ করে মিথ্যা কথা বলতে হবে। দ্বিতীয়ত যারা বাৎসরিক 3 লাখ টাকা যিনি ইনকাম করেন তার 1 লাখ টাকা দিয়ে নির্বাচন করার কথা না। আচ্ছা, মানে জামানত হিসেবে 1 লাখ টাকা দেওয়ার কথা। 2 নম্বর হচ্ছে যারা আবার এই সম্পদ দেখিয়েছেন, আমাদের দেশের সাধারণ প্রবণতা যে সম্পদ পুরোটা কাগজে দেখান না। তো যদি পুরোটাও দেখিয়ে থাকেন, ধরলাম পুরোটাও, সে সম্পদ বৃদ্ধির হারটা গত 10 বছরের মধ্যে কি পরিমাণ সেটা যদি আমরা দেখি, তাহলে এইরকম একটা ক্রমান্বয়ে কিছু মানুষের হাতে সম্পদ পুঞ্জীভূত হচ্ছে। তারাই নির্বাচনের নামে আসলে আমাদের স্থানীয় পরিষদ বলি অথবা জাতীয় সংসদ বলি সেগুলোকে জায়গাটা দখল করছেন। ফলে ক্ষমতা এবং অর্থ, ক্ষমতা এবং সম্পদ দুটো হাত ধরাধরি করে চলছে। ফলে এই নির্বাচন, যে কারণে আমরা নির্বাচন আসলে উৎসাহটা কখন দেখা যায়, নির্বাচনের উৎসাহটা দেখা যায় কিন্তু নির্বাচনের প্রচারণার সময়, আর নির্বাচনের উত্তেজনাটা দেখা যায় নির্বাচনের ঠিক 1-2 দিন আগে, এবং সেখানে মাল্টিডিসিপ্লিনারি প্রার্থী থাকে। আর নির্বাচনের সংঘাতটা দেখা যায় নির্বাচনের আগের দিন এবং নির্বাচনের পরে। তার নির্বাচনের 3টা ফেজ যদি দেখি, যে উৎসাহটা নির্বাচনের প্রচারণার সময় কিন্তু কোনো উৎসাহ আমরা দেখছি না। নির্বাচন প্রার্থী হয়েছেন গড়ে কয়েকজন, কিন্তু উৎসাহ নাই, মানে তারা ধরেই নিয়েছেন যে এই নির্বাচনটা করতে হয় বলে করছি, এই নির্বাচনে যারা বিজয়ী হন তারা। বিরতিতে যাব রতন ভাই, তার আগে আফজাল ভাই একটু যদি মন্তব্য করেন, যেই উপজেলা সিস্টেমটি জাতীয় পার্টির আমলেই খুব ঘটা করে শুরু হয়েছিল, এখন উপজেলা সিস্টেমটা কি আসলে স্থানীয় উন্নয়নে কন্ট্রিবিউট করতে পারছে? মানুষ মানে রিলাক্টেন্ট কেন? সাধারণ প্রার্থী হোক, ভোটার হোক, তারা কি উপজেলাকে আসলে স্ট্রেংথেন করতে চায় কিনা? আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতায় কি বলে, আপনি কি অবজার্ভ করেছেন? না, অবশ্যই স্থানীয় সরকারগুলোকে শক্তিশালী করতে হবে, এবং সেই ক্ষেত্রে স্থানীয় সরকারের যে ধাপগুলো আছে, যে ইউনিয়ন পরিষদ, উপজেলা, জেলা পরিষদ, এগুলো তো এই সরকার খুবই দায়িত্ব নিয়ে এগুলো করছেন। তারপরও প্রতিনিয়তই কিন্তু স্থানীয় সরকারকে শক্তিশালী করার জন্য মানে কেন্দ্রীয় সরকারের যে বিষয়গুলি স্থানীয়ভাবে অর্পণ করা যায় সেগুলো কিন্তু ধাপে ধাপে করা হচ্ছে। এবং অতীতে এরশাদ সাহেবের সেই সময় এটি কিন্তু সেইভাবে গ্রহণযোগ্যতা পায় নাই, এবং সেখানে এর বিরুদ্ধে একটা জনমত তৈরি হয়েছিল, এবং এই কারণে এটি বাতিল করা হয়েছিল। পরবর্তীতে কিন্তু এটিকে গণমুখী করার জন্য রিফর্ম করা হয়েছে, এবং বর্তমানে মানে অনেক ধরনের যে বিভাগ অথবা অন্য বিভাগ, এগুলো যে সুযোগ সুবিধা, এগুলো কিন্তু স্থানীয় সরকারের মাধ্যমে কিন্তু কাজটি করা হয়। সুতরাং আমি যেটা মনে করি যে স্থানীয় সরকারকে শক্তিশালী করার জন্য সরকারের যে অঙ্গীকার, নির্বাচনী অঙ্গীকার, সেটি কিন্তু অব্যাহত আছে, এবং আমি আশাবাদী যে স্থানীয় সরকারের মাধ্যমে কিন্তু মানুষ স্থানীয় যে মানুষের সেবামূলক যে কাজগুলো এগুলো পেয়ে থাকে। সেটি আমি, এবং এটি যদি আরও শক্তিশালী করা হয় তাহলে কিন্তু কেন্দ্রীয় সরকারের জন্য সংসদ, জাতীয় সংসদ, সেখানে যে তাদের যে ভূমিকা সেটি তারা আরও বেশি মনোনিবেশ করতে পারবেন সংসদের ক্ষেত্রে, আইন প্রণয়নের ক্ষেত্রে, নীতি নির্ধারণের ক্ষেত্রে। স্থানীয় পর্যায়ে যদি স্থানীয় সরকারগুলি বেশি শক্তিশালী হয় এবং তারা যদি সেইভাবে ভূমিকাটি পালন করতে পারে। কিন্তু জাস্ট খুব সংক্ষেপে, যে আমি একটু ব্রেকে যাচ্ছি, তার আগে যেমন তাহলে স্থানীয় লোকজনের মধ্যে যারা প্রভাবশালী, নাম করার রাজনীতিবিদ হতে পারে, নাও হতে পারে, বিশিষ্ট আইনজীবী, শিক্ষাবিদ, এদেরকে একসময় কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিংবা উপজেলা চেয়ারম্যান হতে দেখা যেত, মানে তারও আগ্রহ প্রকাশ করতেন। সেটির সংখ্যা একেবারেই আস্তে আস্তে বলতে গেলে শেষের দিকে। কেন আগ্রহ আসছে না? তাহলে সাধারণ মানুষজন কি চায় না তারা আসুক? না, এই ক্ষেত্রে কিছুটা আমি রতন ভাইয়ের সাথে একমত যে আগে এই নির্বাচনগুলি যে মানে
পরিচালনা করার জন্য যেভাবে এর ব্যয় অথবা নির্বাচন রাজনীতির ক্ষেত্রেও যে অর্থ ব্যয় অস্বীকার করার কোনো উপায় নেই। আমি তৃণমূল পর্যায়ে রাজনীতি করি, সুতরাং সেই দিন আর এখন আর নাই। এখন এক সময় কর্মীদের পোস্টার লাগাতে দিলে তারা নির্দ্বিধায় নিজেরা পোস্টার লাগাতো। কর্মীদেরকে একটা কাজে পাঠালে তারা কখনোই একটা মানে ভাড়ার জন্য তাকিয়ে থাকতো না। এখন কিন্তু সমস্ত কিছুই কিন্তু এক ধরনের বিনিময়ের মধ্যে চলে গিয়েছে। একদম একেবারে। সুতরাং এটি আমরা যতই বলি না কেন ওইখান থেকে আমাদের কিন্তু আমরা মুক্ত না। স্বাভাবিকভাবে ব্যয় বেড়েছে এবং ওইভাবে আবার ক্ষমতার যে কাঠামো তার মধ্যেও পরিবর্তন চলে আসছে। সুতরাং ওইভাবে নির্বিবাদ নির্ঝঞ্ঝাট সেই গ্রামের যে সাধারণ পরিবার অথবা যারা এরকম শিক্ষক অথবা তারাই এখন এই ঝামেলা মুক্ত থাকার জন্য এই কাজকর্মে আসছে না। এবং এটি আমি মনে করি যে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর একটা জিনিস হলো যে আগের দিনে যে চেয়ারম্যান অথবা অন্যান্য যারা নির্বাচিত হতেন তারা তাদের যে যোগ্যতা শিক্ষাগত তারা কিন্তু স্থানীয় পর্যায়ে এক ধরনের সমাজের মধ্যে প্রভাব প্রতিপত্তি ছিল। কিন্তু এখন প্রভাব প্রতিপত্তি কিসের উপর নির্ভর করছে? হ্যাঁ, সেটা কি শুধু বংশমর্যাদা, না টাকা, না তার পলিটিক্যাল পার্টির সাথে তার যোগাযোগ? এই বিষয়গুলো কিন্তু এখন বিভিন্ন রকমের মানে সমীকরণ চেঞ্জ হয়ে গেছে। সুতরাং এই জায়গায় আমি মনে করি যে মানে এটা একটা পরিবর্তন সমাজে। অবশ্যই আমরা বাকি আলাপগুলো একটা বিরতির পরে এসে করতে চাই এবং দর্শক যারা দেখছেন আশা করি আমাদের সাথেই থাকবেন। বিরতির পরে আবারও আমরা ফিরে এলাম নিটোল টাটা মাই টিভি সংলাপ অনুষ্ঠানে এবং আমাদের সাথে আজকে আলোচনায় আছেন অ্যাডভোকেট আফজাল হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, এবং রাজিকুজ্জামান রতন, সহ সাধারণ সম্পাদক, বাসদ। আমরা যে আলোচনায় ছিলাম আবার একটু রিফ্লেক্ট করতে চাই রতন ভাই, বিশেষ করে রাজনীতি স্থানীয় হোক বা কেন্দ্রীয় হোক, বাংলাদেশের রাজনৈতিক দল অনেক বেশ, আমরা যখন বিরতিতে আলাপ করছিলাম তখনও আলাপ হচ্ছিল যে রাজনৈতিক দলের সংখ্যা কিন্তু কম নয়, কিন্তু তার রিফ্লেকশনটি কিন্তু এই নির্বাচনে দেখা যাচ্ছে না। মানে আপনি যখন বলছিলেন উৎসব নেই, কম্পিটিশন নেই, তাহলে রাজনৈতিক দলগুলোকে মোবিলাইজ করার আসলে দায়িত্ব কার? কমিশনের নাকি অন্য কোনো কার উপরে বর্তায়? আপনি নিজেও তো একটা দলকে প্রতিনিধিত্ব করছেন, কেন অন্য দলগুলো ইলেকশনে নেই কেন? রাজনীতি হচ্ছে একটা সামাজিক দায়িত্ব। সামাজিক দায়িত্ব পালন করতে গিয়ে কখনো কখনো মানুষ ঝুঁকির মধ্যে পড়ে, কখনো কখনো স্বীকৃতিও পায়, কখনো অসম্মানিত হয়, কখনো সম্মানও পায়। ফলে রাজনীতি পাওয়ার জন্য শুধু নয়, রাজনীতির সামনে একটা টার্গেট থাকতে হয়। লক্ষ্যটা কি? যেমন যখন আমরা পরাধীন ছিলাম তখন তো আমাদের সামনে টার্গেট ছিল আমরা স্বাধীন হব। আবার যখন দেশটা স্বাধীন হলো তখন আমাদের টার্গেট কি? যে আমরা দেশটাকে একটা শোষণমুক্ত দেশে পরিণত করব। এখন আমাদের টার্গেটটা কি? চোখের সামনে আমরা দেখছি যে সম্পদ পাচার হয়ে যায়, চোখের সামনে দেখছি একদল মানুষের হাতে সম্পদ ফুলে ফেঁপে উঠছে, দুর্নীতির যে কত বড় বড় ঘটনা প্রতিদিন আমরা দৃশ্য আমরা দেখছি। এবং কখনো কখনো মানুষ চিন্তা করে এই দুর্নীতিটাকে বন্ধ করতে পারলে দেশটার উন্নতিটা কতটুকু নিয়ে যাওয়া যেত। আমাদের মাথা পিছু হয় এখন যা, রাজনীতিবিদরা কিছু করতে পারছেন বলে মনে হয়। সেটাই আমি বলছি, তার রাজনীতিবিদদের কাজটা এটাই হওয়া উচিত। কিন্তু যদি হয় রাজনীতির সঙ্গে দুর্নীতি ওতপ্রোতভাবে যুক্ত হয়ে যায়, তখন মানুষের মধ্যে দুই ধরনের প্রবণতা তৈরি হয়। একটা প্রবণতা হলো যে এর মধ্যে থেকে সেও কিছু সুবিধা পায় কিনা এরকম একটা সুবিধাবাদী মন তৈরি হয়। আর একটা বড় অংশের মানুষের মধ্যে রাজনীতির প্রতি একটা বীতশ্রদ্ধ মনোভাব তৈরি হয়ে যায়। ফলে যখন বীতশ্রদ্ধ মনোভাব তৈরি হয় তখনও রাজনীতিতে আগ্রহ হারিয়ে ফেলে, আর যখন সুবিধার মানসিকতা তৈরি হয় তখনও রাজনীতিতে আগ্রহ হারিয়ে ফেলে। তখন অপেক্ষায় থাকে যে দলটা ক্ষমতায় আছে অথবা যে দলটা ক্ষমতায় যাবে তার সঙ্গেই কিভাবে গাঁটছড়া বেঁধে চলা যায়। ফলে রাজনৈতিক দায়, সমাজের প্রতি দায়, এই কথাগুলো তখন গৌণ হয়ে যায়। তার প্রতিফলন আমরা সমাজের প্রায় প্রত্যেকটা জায়গায় দেখছি। এমনকি শিক্ষা প্রতিষ্ঠানও যদি দেখি, বাংলাদেশে এখন প্রায় 107টার মতো প্রাইভেট বিশ্ববিদ্যালয়, আমাদের প্রায় 54টার মতো পাবলিক বিশ্ববিদ্যালয়, এমনকি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিয়োগ করা নিয়ে ভাইস চ্যান্সেলরের পদে আসীন হবার জন্য যে ধরনের কাজগুলো আমরা দেখি, সেখান থেকে মানুষ মনে করে আচ্ছা রাজনীতিতে না এরকম। অনেকে তো পাবলিকলি তাদের দলীয় আইডেন্টিটি প্রকাশ করে, মানে রাজনীতিতে কোন পদে ছিলেন। সেটাই, রাজনীতিতে না এরকম দেখলাম। এটা শুধু এখন হচ্ছে তা না, আগেও করেছে। এটা এখন ব্যাপক আকারে নিয়েছে। মানে জবাবদিহিতার পরিবেশ যদি নষ্ট হয়
রাজনীতিতে জবাবদিহির পরিবেশ যদি নষ্ট হয়, তার কিন্তু প্রভাব সমাজের সমস্ত স্তরে ছড়িয়ে পড়ে। সে কারণে আমি বলছি, যখন জবাবদিহিহীন একটা পরিবেশ তৈরি হয়, নিয়ন্ত্রণহীন পরিবেশ যখন তৈরি হয়, তখন আসলে আগ্রহটা মানুষের কমে যেতে থাকে। কিন্তু হতাশাই তো শেষ কথা নয়। এর হাত থেকে কি মানুষকে রক্ষা করতে হবে না? এখান থেকে কি জনগণকে আবার ফিরে দাঁড়াতে হবে না? ফলে বিকল্প রাজনীতির কিন্তু সম্ভাবনাটাও যেমন তৈরি হচ্ছে, বিকল্প রাজনীতির আগ্রহটা মানুষের মধ্যে তৈরি হচ্ছে। কিন্তু প্রবলভাবে একটা দ্বিদলীয় ধারার মতো করে একটা এমন মনস্তত্ত্ব তৈরি হয়ে আছে, যেটা তৈরি করেছিল মার্কিনীরা প্রথমত তাদের দেশের ডেমোক্রেট অ্যান্ড রিপাবলিকানের মধ্যে। এখনো সেখানে দুই দলই বলতে গেলে আছে। তো ওখানে যে প্রেসিডেন্ট ক্যান্ডিডেট কতজন হয়, বিশ্ববিদ্যালয়গুলোতে যে ডিবেট করে, সেই ডিবেটগুলোতে কতজন প্রেসিডেন্ট ক্যান্ডিডেট পার্টিসিপেট করে, সেগুলো কিন্তু কোনো রিফ্লেকশন থাকে না। ঠিক তেমনিও আমাদের এখানে রাজনীতিতেও এক ধরনের একটা এইরকম দ্বিদলীয় বাতাবরণ তৈরি করার একটা চেষ্টা হয়েছে, যে কারণে এর মাঝখান থেকে একটা সঠিক রাজনীতি গড়ে ওঠাটা কঠিন। দুই নম্বর হচ্ছে যে মানুষ অনেক সময় নিষ্ক্রিয় হয়ে যায়, কখনো নিষ্প্রিয় হয়ে যায়, এবং কখনো কখনো একটা সুবিধাবাদী মানসিকতা পরিচয়। জিনিস আপনার সাথে যদি যোগ করে, আপনি একটু আগে যেটা বললেন যে শিক্ষা প্রশাসনের যারা কর্তা ব্যক্তি, ভাইস চ্যান্সেলর হোক বা অন্য যারা, তারা যখন সরাসরি রাজনীতিতে চলে আসছে, তার একটা ইম্প্যাক্ট কিন্তু আমরা সম্প্রতি ইউনিভার্সিটির র্যাঙ্কিংগুলোতে দেখলাম যে এশিয়ার 300 বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশে একটিও নেই। আপনি লক্ষ্য করেছেন এটি কি তার একটা ইম্প্যাক্ট বলে মনে করেন আপনি? যে আমরা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার কতগুলো দেখলাম, ইভেন একটা ভোলাটাইল স্টেট পাকিস্তানেরও 12-13টি বিশ্ববিদ্যালয় আছে, আমরা নেই কেন? তাহলে এখানে আমি মনে করি যে তিনটা বিষয় এখানে কাজ করে। একটা হলো যে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের শিক্ষা বরাদ্দ সবচেয়ে কম। আমরা শুধুমাত্র আফগানিস্তানের উপরে আছি, এটা হলো এক, শিক্ষা বরাদ্দ। 2 নম্বর হচ্ছে শিক্ষা কারিকুলাম এবং সিলেবাস। ভোটের রাজনীতিতে ধর্ম এবং সাম্প্রদায়িকতাকে ব্যবহার করার কারণে আমাদের সিলেবাসটাও যে একটা আধুনিক বিজ্ঞানসম্মত হওয়া দরকার, সেদিকে কিন্তু মনোযোগটা কম। 3 নম্বর হচ্ছে যেটা বললাম, দলীয় আনুগত্য বা স্বজনপ্রীতি। ফলে মনোযোগটা বিশ্ববিদ্যালয় পরিচালনা করার চাইতেও নিজেদের পদটাকে টিকিয়ে রাখার দিকে প্রধান হয়ে যায়। এবং খেয়াল করে দেখুন, একটা সময় সবচেয়ে ভালো রেজাল্ট করা ছেলেরাই তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতেন। এখন কিন্তু শিক্ষক হচ্ছেন তারাই যাদের দলীয় আনুগত্য সবচেয়ে বেশি। ফলে শিক্ষকের যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডটা যেমন কমে যাচ্ছে, দ্বিতীয় যে প্রবণতা তৈরি হচ্ছে, যারা একটু ভালো এবং মেধাবী ছাত্র, তারা এই কোন্দলের মধ্যে পড়ে তাদের বেশিরভাগ কিন্তু দেশ ছাড়ছেন। ফলে আমরা বড় একটা ক্ষতি হচ্ছে আমাদের দুইটা জায়গায়। একটা হলো মেধাবীরা দেশ ছাড়ছে, আর দ্বিতীয়ত আমাদের শ্রমজীবীরাও দেশ ছাড়ছে। শ্রমজীবীরা দেশ ছাড়ছে কাজের আশায়, আর মেধাবীরা দেশ ছাড়ছে তাদের ক্যারিয়ারের জন্য। দুই দিক থেকে শ্রমশক্তিও যেমন আমরা লস করছি, ঠিক তেমনি কিন্তু মেধা শক্তিতেও আমরা হারাচ্ছি। তার সামগ্রিক প্রতিফলনটা আমাদের পুরো শিক্ষা ব্যবস্থার মধ্যে পড়েছে। আপনাদের এই প্রসঙ্গে একটু আসি, বিশেষ করে রাজনীতিবিদরা, আপনি নিজে একজন রাজনীতিবিদ এবং আপনি লক্ষ্য করেছেন কথাগুলো, দেশের উন্নয়নে যেমন তারা কথা বলেন, কাজ করেন, পাশাপাশি কোনো দেশই তো একেবারে পিওরলি ভালো চলতে পারে না, অনিয়ম থাকে, দুর্নীতি হতে পারে, সেগুলোকে স্টপ করতে হয়, তারপরে বিভিন্ন ধরনের ইরেগুলারিটিস থাকে। রাজনীতিবিদরা কতটা ভোকাল হতে পারে? রতন ভাই তো মনে করছেন এগুলোর সাথে মার্জ হয়ে যায়, রাজনীতিবিদরা ভোকাল হতে পারছে না, তারা প্রতিবাদ করতে পারছে না, পার্ট অফ দিস প্রসেস হয়ে যাচ্ছে তারা। না, আমি যেটা মনে করি যে রাজনীতির প্রতিবাদ আছে বলেই কিন্তু এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। রাজনীতির প্রতিবাদ আছে বলেই কিন্তু সামরিক শাসন বিরোধী আন্দোলন সংগ্রামে আমরা গণতন্ত্রের বিজয়টা আনতে পেরেছিলাম। এবং রাজনীতি একটা এই পরিবেশ আছে বলেই কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা, একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার যে সংগ্রাম, সেটা অব্যাহত আছে। যুদ্ধাপরাধী ঘাতক রাজাকার আলবদর, তাদের ফাঁসি হয়েছে এবং বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সুতরাং বাংলাদেশে মোটা দাগে কিছুই হচ্ছে না, রাজনীতিবিদরা কিছুই পারছে না, আমি তার সাথে একমত না। কারণ সব শেষে গিয়ে কিন্তু মানে এই স্টিয়ারিংটা রাজনীতিবিদের হাতেই আছে। সুতরাং সেই ক্ষেত্রে রাজনীতি তার নিয়মে চলছে, বিচ্যুতি তো আছেই, বিচ্যুতি তো থাকবেই। কারণ এখানে রতন ভাই যে বললেন যে দ্বিদলীয় যে ব্যবস্থাটি, আমি বাংলাদেশে আসলে দ্বিদলীয় যেটা, সেটাও আমি বলবো না। মানে এটা হলো যে একেবারেই বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সেই সময় থেকেই যদি আমরা ধরি যে বাংলাদেশের পলিটিক্সে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ বিরোধিতা একটা বিষয় থাকে, এবং আওয়ামী বিরোধিতার নামে এখানে কিন্তু সম্প্রতি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন যে চরম বাম ডান সব এক হয়ে যায়। তো এই যে মেরুকরণ, এখানে আপনি কি দ্বিদলীয় বিষয়টি দেখছেন? এখানে তো একেবারেই দুইটা
প্ল্যাটফর্মের মধ্যে নিয়ে আসা হচ্ছে, একটা মঞ্চ আর কি, ঠিক আছে? এটা হলো আওয়ামী বিরোধী একটা মঞ্চ। তো সেই মঞ্চে সেটিকে আমরা কতটুকু পজিটিভ পলিটিক্সের গ্রহণ করব। এখন আওয়ামী লীগ বিরোধিতা করতে গিয়ে আমি জামাতের সাথে এক কাতারে সামিল হচ্ছি। হ্যাঁ, আমি সেদিন একজনের সাথে একটা টক শোতে কথা বলছিলাম, বলছে যে আমরা সবাই এক কাতারে দাঁড়িয়ে আছি। আমি বললাম যে ওটাই সমস্যা বাংলাদেশে, যে এক কাতারে দাঁড়িয়ে থাকারই একটা সমস্যা। কারণ আপনি তার জন্যই কিন্তু অন্য যে রাজনৈতিক যে আপনার যে মানে বিকাশটা, রাজনৈতিক দল হিসাবে যে বিকাশ, এটি কিন্তু ইন্ডিভিজুয়াল দল হিসাবে আপনি আবার ফোকাসটা করতে পারছেন না। জনগণ আপনাকে ওখান থেকে গ্রহণ করতে পারছেন না। আপনার রংটা কি, আপনি কি আপনার লাল না নীল না সাদা, আপনাকে বুঝতে পারছে না। কারণ আপনাকে এক এক সময় এক এক বক্তব্য আপনার সবাই বুঝতে পারে। আপনার পাশের যে মানুষগুলো আছে তাদের তো বাংলাদেশের মানুষ চেনে জানে। সুতরাং এইরকম অবস্থায় একটা মানে কিন্তু যারা এক কাতারে দাঁড়িয়ে আছে বলছেন, তারা তো ইলেকশন বয়কট করছে, তারা আসছে না পলিটিক্সে, লাভটা কি হচ্ছে আমি বলি না না, আলটিমেটলি লাভটা কি হচ্ছে? ইলেকশন বয়কট করলেন, তারা বর্জন করলেন, অথবা গায়ের চাদরটা খুলে দিয়ে বললেন যে আওয়ামী লীগ যে জোটটা তারা করলো, তাদের তো কোনো পার্টিসিপেশন নাই পলিটিক্সে। তো সেই জোটের মানেটা কি? আমি আওয়ামী লীগের জোটের কথা বললাম না, এনটি আওয়ামী লীগ আপনি বলেন যে আওয়ামী বিরোধী একটি, সবাই এক কাতারে তারা না, তারা তাদের অবস্থানে আছে, কিন্তু তারা যে ঐক্যবদ্ধভাবে ভালো কিছু দিতে পারছে, সরকার পরিবর্তন জন্য চেষ্টা করছে, ব্যর্থ হচ্ছে। সুতরাং এটি একটি ব্যাপার। এখন যেটা হলো যে আমরা বাংলাদেশে যে শিক্ষার কথা আলোচনা করলেন, একটা জ্ঞানভিত্তিক প্রযুক্তি নির্ভর আধুনিক একটা প্রজন্ম গড়ে তোলার জন্য চেষ্টাটা আছে, কিন্তু বাস্তবতা হলো যে আমরা তো অনেক কিছুতেই আমরা যেটা বলেন যে অসাম্প্রদায়িক যে বাংলাদেশ, সেই জায়গায় তো অনেক সময় কিন্তু আমরা পারি না এই ক্ষেত্রে যে সামরিক শাসনের গর্ভে জন্ম নেওয়া রাজনৈতিক দল, তারা এই যে ধর্মীয় ইস্যু এটা নিয়ে এমন কিছু কিছু কর্মসূচি গ্রহণ তারা করেছে, সেখানে হাত দেওয়া মানে হলো যে আপনাকে ওই যে বাংলাদেশের যে প্রথাগত যে এখানের মানুষের মনস্তত্ত্ব, সেই জায়গায় একটা বিচ্যুতি হয়ে গিয়েছে। সেখানে আপনি ইচ্ছে করলেও কিন্তু অনেক কিছু করতে পারছেন না। হ্যাঁ, যে ৭২-এর সংবিধানের সেই যে মূল স্পিরিট, সেখানে আমরা যাওয়ার তো আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু সেখানে যেতে হলে যে একেবারেই মানে আপনি বললেন যে ওই যে এক কাতারে দাঁড়িয়ে যাওয়া, ওটা একটা সমস্যা। আপনি মুক্তিযুদ্ধের চেতনার যে বাংলাদেশটা চান, সুতরাং আপনি দাঁড়িয়ে গেলেন একটা ঘাতক দালাল আলবদর, সেই পাকিস্তানি ভাবধারা যারা রাষ্ট্র গঠন করতে চায় তাদের নেতৃত্বে আপনি দাঁড়িয়ে গেলেন। তাহলে আপনার যে মূল যে ফোকাসটা, আপনি যে বাংলাদেশটাকে চাচ্ছিলেন যে মুক্তিযুদ্ধের চেতনা অসাম্প্রদায়িক বাংলাদেশ, সেই লড়াইটা আপনার তো মানুষের কাছ থেকে তখন গ্রহণযোগ্য হবে না। সুতরাং মুখে অনেক কথাই বলা যাবে, কিন্তু বাস্তবতার নিরিখে কিন্তু সেই জায়গায় যাওয়াটা মুশকিল। তবে আমরা আমাদের চেষ্টাটা চালিয়ে যাচ্ছি। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা একটা মুক্তিযুদ্ধের যে বাংলাদেশ ছিল, সেই বাংলাদেশটাকে আমরা হারিয়ে ফেলেছিলাম, সেই জায়গায় আবার খাত থেকে আবার এটাকে তুলে আনা হয়েছে। এখন এটাকে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এখন অসাম্প্রদায়িক বাংলাদেশ এগিয়ে যাবে। এখন এর মধ্যে উগ্রবাদ আছে, জঙ্গিবাদ আছে, মৌলবাদ আছে, এগুলোকে আমরা দেখি এবং এর যে রূপ কত ভয়াবহ হতে পারে এটাও আমরা দেখেছি। মতিঝিল পাড়ায় দাউ দাউ করে আগুন জ্বলেছে, তখন এই আওয়ামী লীগ সরকার তাদেরকেই সেটা দমন করতে হয়েছে। সুতরাং সমস্ত কিছুই আমাদের কিন্তু করতে হচ্ছে। এখন যেটা হলো যে একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচনটি আমরা চাচ্ছি, অথবা স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে। এখন সেখানে আপনি বললেন যে এই নির্বাচন অন্যান্য দল আসছে না। এখন অন্যান্য দল বলতে কাকে বোঝাচ্ছেন? আমি তো দেখলাম যে প্রতিদিনই বিএনপি কিছু কিছু বহিষ্কার করছে। সুতরাং তারা দলীয় সিদ্ধান্তের বাইরে যে নির্বাচন করছে, দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচনটি করছে। তো সেটি একটা ব্যাপার। আবার আরেকটা জিনিস কিন্তু আজকের দিনটি কিন্তু আমাদের অন্য দলগুলো, জাতীয় পার্টি, জাসদ, বাম দল বা অন্য যারা দলগুলি আছে, তারাও কি সেভাবে আসছে বলে মনে হয় আপনার কাছে? তবে আমি মনে করি যে নির্বাচনে আসা উচিত এই কারণে, গত জাতীয় নির্বাচনে আপনি এই নির্বাচন সম্পর্কে অনেক কথাই বলতে পারেন, কিন্তু এই নির্বাচনের মাধ্যমে একটা জিনিস পরিষ্কার হয়েছে যে আসলে রাজনৈতিক দল হিসাবে যে জনগণের যে গ্রহণযোগ্যতা অর্জন করে ভোটের মাঠে যে টিকে থাকা, অথবা ভোটের মাঠে মানুষের ভোটটা পেয়ে ক্ষমতায় যাওয়া অথবা একটা আসন জেতা, সেই জায়গায় কিন্তু অনেকেই অন্তঃসার শূন্য হয়ে গিয়েছে এবং তাদের কিন্তু সেই অবস্থাটি নাই। মানে এটা কি বারবার বয়কটের ফলে এরকম পিছিয়ে পড়ছে তারা? না, বারবার বয়কটের ফলে তো অনেক দিন ধরে আসছে না, এখন কি তারা নির্বাচন মুখে? আর না, এটা হলো বিএনপির এক ধরনের কথা। হ্যাঁ, বিএনপির ব্যাখ্যাটা হলো যে আমি সেক্ষেত্রে আমার একটা ভিন্ন ব্যাখ্যা আছে, যে বিএনপি
তারা একেবারে ক্ষমতায় যাওয়ার গ্যারান্টিটা যে তারা চায়, তারা আসলে অতীতে কিভাবে ক্ষমতায় এসেছিল। আপনি যদি ধরেন যে সাত্তার সাহেবের সেই সময়, আমি একটু আগে আলাপ করছিলাম যে ওই সময় একটা নির্বাচন হলো, সেই নির্বাচন মানুষ কিভাবে ভোট দিয়েছে, কেমন ভোট হয়েছে, ওই সময় যারা মানুষ, আমরা যারা ছিলাম, আমরা যারা ছাত্র ছিলাম, আমরা জানি যে ভোটটা কীভাবে ম্যানিপুলেটেড ভোট হয়েছে। এবং তারপরে উনি ক্ষমতায় আসার পরে একেবারে এরশাদ সাহেব যে ওনার কাছ থেকে ক্ষমতা নিল, তার বক্তৃতাটা ছিল এভাবে যে মন্ত্রীর বাড়িতে খুনের আসামি ইমদুকে পাওয়া গিয়েছে, এবং তারপরে আরেকজন মন্ত্রী তার গাড়িতে অস্ত্রের মানে চালান পাওয়া গিয়েছে। হ্যাঁ, এবং সেই মন্ত্রীরা তারা কিন্তু পরবর্তী যে এরশাদের 9 বছর মন্ত্রী ছিল। সুতরাং এরপরে বিএনপি আবার যখন ক্ষমতায় আসলো, তখন কিন্তু এই যে আবার দেখা গেল যে বিএনপি বাংলাদেশে যখন রাজনীতি একটু আপার হ্যান্ড পেল, যাদের গাড়িতে অস্ত্রের কথা তারা তখন অন্য দল করতো, এবং আপনি দেখেন যে এই বিএনপি এবং অন্য দল, আপনি যে বলেন যে এক কাতারে দাঁড়িয়ে যাওয়ার সংকটটা কোথায়, দেখবেন যেখানে ধানের শীষ ইলেকশনে যেতে, সেখানে নাঙ্গলের জামানত বাজেয়াপ্ত হয়ে যায়, যেখানে নাঙ্গল যেতে সেখানে ধানের শীষের জামানত বাজেয়াপ্ত হয়ে যায়। সুতরাং ভোটের যে মনস্তত্ত্ব, এটা তো ওরা এক জায়গায়, তার মানে একটা নেক্সাস তৈরি করেই তারা ওখানে আসে না। নেক্সাসের বিষয় না, বিষয়টা হলো যে মুক্তিযুদ্ধের চেতনার যে আওয়ামী বিরোধিতা যে একটা বিষয় থাকে, এবং সেখানে যে ভোটটা যে একটা জায়গায় পড়ে, ওটা হলো সংকট। আমি বলছি এখানে যে একটা রাজনৈতিক দল যে দাঁড়াতে পারছে না, ওটা হলো ব্যাপার, যে এখানে মানে একই একটা মানে আদর্শ, উদ্দেশ্য, লক্ষ্য একটা। সুতরাং আমি যেটা মনে করি যে ওইটি একটা ব্যাপার। আর একটা জিনিস আপনি একটু স্মরণ করতে, আজকের দিনটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো যে আজ 7ই মে, এবং 2007 সালের এই দিনে গণতন্ত্র প্রতিষ্ঠার যে লাগাতার লড়াইটা হয়েছিল, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তিনি দেশের বাইরে গিয়েছিলেন, তাকে দেশের মাটিতে আসতে দেওয়া হবে না, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার বাধা দিয়েছিল, এবং এর পরে তিনি কিন্তু এসেছিলেন, এবং এই অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করেই কিন্তু গণতন্ত্রকে প্রতিষ্ঠা দিয়েছিলেন। বাকি আলাপগুলো ছোট একটা বিরতি পরে এসে করবে, দুজনের কাছ থেকে শুনবো আজকের সমাপনী বক্তব্য, এবং দর্শক আশা করছি আপনারাও আমাদের সাথে সেই সময় পর্যন্ত থাকবেন। ধন্যবাদ। বিরতির পরে আবারও নিটোল টাটা মাই টিভি সংলাপে আমন্ত্রণ জানাচ্ছি জামিল আহমেদ, এবং আমাদের সাথে আলোচনায় সংযুক্ত আছেন আমার সাথে স্টুডিওতে অ্যাডভোকেট আফজাল হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, এবং রাজিকুজ্জামান রতন, বাসদের সহ সাধারণ সম্পাদক। আমরা বিরতির আগে যেই আলোচনায় ছিলাম, রতন ভাই, একটা প্রসঙ্গ যেটি আফজাল ভাই কিছুটা অ্যানালাইজ করেছেন, যে আওয়ামী লীগ এবং আওয়ামী বিরোধী একটা নেক্সাস বাংলাদেশে এখন, একদিকে আওয়ামী লীগ, অন্যদিকে সব দলগুলি একটা একই কাতারে, তাহলে তো সেই একই কাতারে থাকা দলগুলোরও একটা রিফ্লেকশন ইলেকশনগুলোতে থাকবার কথা, সেটি কেন মিসিং? এটা আমাদের দেশের এই ভূখণ্ডের ক্ষমতাসীন দলদের এটা একটা জনপ্রিয় বুলি। যখন কংগ্রেস ভারতের ক্ষমতায় ছিলেন, তখন তারা বলছে সবাই আমাদের বিপক্ষে। এখন যখন বিজেপি ভারতের ক্ষমতায় আছে, বিজেপি বলছে সবাই আমাদের বিপক্ষে। কংগ্রেস এরকম করে করে 49 বছর ক্ষমতায় ছিলেন, থেকে কিন্তু বিজেপি ক্ষমতায় আসছে। আচ্ছা, আইয়ুব খান যখন ক্ষমতায় ছিল, আইয়ুব খানের বিরোধিতা যারা করেছেন, তারপরে সবাই আইয়ুব খানের বিরুদ্ধে। তারপরে যারাই ক্ষমতায় এসছে, সেটা আওয়ামী লীগ যখন ক্ষমতায়, বিএনপি যখন ক্ষমতায়, জাতীয় পার্টি যখন ক্ষমতায়, তাদের একটা জনপ্রিয় বলি যে সবাই আমাদের বিরুদ্ধে। আওয়ামী লীগের পক্ষে তো সবাই, কিন্তু দেখুন এটা হলো ক্ষমতায় যারা থাকে তাদের সমালোচনা তো করবেই। ক্ষমতায় এখন আওয়ামী লীগ সেই কাজটা কি করেনি, যে জামাতের বিরুদ্ধে আওয়ামী লীগ কথা বলছে না, তো 94 সালে জামাতের সঙ্গে কৌশলগত ঐক্য হয়নি, কিংবা হেফাজতের সঙ্গে 2010 সালে জামাতের আওয়ামী লীগের ঐক্য হয়নি, কিংবা এরশাদের সঙ্গে যে জাতীয় পার্টির বিরুদ্ধে এত কথা হচ্ছে, সে জাতীয় পার্টির সঙ্গে 2004-এর পর থেকে তারা একসঙ্গে চলেনি, এমনকি জাতীয় পার্টি তাহলে আওয়ামী লীগের এই যে বুলিটা, এটা আওয়ামী লীগের শুধু না, এটা যদি কালকে বিএনপি আসে, বিএনপি একই কথাই বলবে যে সবাই আমাদের বিরুদ্ধে। আসলে যারা ক্ষমতায় থাকবে তাদের হাতে তো প্রশাসন আছে, তাদের হাতে তো বাজেট আছে, তারাই তো একটা পরিকল্পনা করে, সেই পরিকল্পনা যদি ভুল হয় সেটা সমালোচনা হবে না, সেটা তো হবেই। এবং আমরা যেটা বলি যে সমস্ত ক্ষেত্রে যারা অ্যামেচার রাজনীতির ক্ষেত্রে, আপনারা যেহেতু পলিটিক্স করেন, এই যে কৌশলগত ঐক্য, এই টার্মটার মানেটা কি আসলে? এর মানে হচ্ছে নীতিহীন ঐক্য। এটা মানে যখন নীতিটাকে বাদ দিয়ে যে কোনোভাবে ক্ষমতায় যাওয়ার জন্য কৌশল করা হয়, নীতি এবং কৌশলের মধ্যে, তখন কৌশলের কাছে নীতিটা পরাস্ত হয়ে যায়, তখন এটাকে একটা প্রলেপ দেওয়ার জন্য এই কথাটা বলা হয়। তো এখন ধরুন
আওয়ামী লীগের অধীনে গত 3টা নির্বাচন 2014, 2018 এবং 2024 যেভাবে হলো, এই নির্বাচনের পরেই কিন্তু নির্বাচনের প্রতি অনাস্থা বলুন আর নির্বাচনের প্রতি মুখ ফিরিয়ে নেওয়া বলুন, সেটা অনেক বেড়েছে বলে তার প্রতিফলন শুধু জাতীয় নির্বাচন নয়, স্থানীয় নির্বাচন শুধু নয়, এমনকি পেশাজীবীদের নির্বাচনগুলো বলুন তো। এখন বলুন মেডিকেল অ্যাসোসিয়েশন নির্বাচন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন নির্বাচন, কৃষিবিদ ইনস্টিটিউশন নির্বাচন, কোথায় নির্বাচনটা হচ্ছে এখন? এখন মনোনীত হইয়াছেন বলিয়া তিনি নির্বাচিত বলিয়া গণ্য হইবেন, এরকম একটা বিষয় তৈরি হয়েছে। ফলে কোথাও কিন্তু আর নির্বাচনের প্র্যাকটিসটা থাকলো না। নির্বাচন হচ্ছে একটা যাচাই বাছাই করার পদ্ধতি, গণতন্ত্রের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। কিন্তু গণতান্ত্রিক চেতনা ছাড়া নির্বাচন যে শুধু নির্বাচন কাজ করে না, সেটা কিন্তু আমরা এই গত দীর্ঘদিন ধরে আমরা দেখছি। তার ফলটা হয়েছে এরকম যে এই নির্বাচন করে কি লাভ হবে, অথবা নির্বাচন করলেও যা হবে, না করলেও তাই হবে, এরকম একটা মানসিকতা জনগণের মধ্যে যখন আসে, তখন ভেতরে ভেতরে একটা অসন্তোষ ধুমায়িত হতে থাকে। এবং এই ধুমায়িত অসন্তোষের কখনো কখনো নানা ধরনের বহিঃপ্রকাশ ঘটে, যেটা আবার সবসময় গণতন্ত্রের জন্য সুখকর হয় না। ফলে গণতন্ত্রের একটা আউটলেটও তো দরকার। যে কারণে তো বলা হয়েছিল যে 5 বছর পর পর একটা নির্বাচন হলে সেই নির্বাচনের মধ্য দিয়ে যারা ক্ষমতায় আছেন তাদের একটা পোস্টমর্টেম হবে, তো তারা কী কী কাজ করলেন, আর যারা ক্ষমতায় যেতে চান তারা একটা প্রতিশ্রুতি দেবেন যে আমরা ক্ষমতায় গেলে এই কাজটা করব। ফলে জনগণ একটা যাচাই বাছাই করার সুযোগ পাবেন, যে তার কমিটমেন্টটাকে দিয়েই জনগণ যাচাই করবে যে যা কমিটমেন্ট করেছিলেন, আপনি তো কমিটমেন্ট করেছেন জনসেবা করার, আপনার সম্পদ বেড়ে গেল কেন? আপনারা তো কমিটমেন্ট করেছিলেন দেশের উন্নয়ন করার, আপনারা তো বলেছিলেন কৃষির ক্ষেত্রেই করবেন, তো গত 15 বছর ধরে কৃষির বাজেট একই পার্সেন্টেজের মধ্যে ঘুরপাক খাচ্ছে কেন? গত 20 বছর ধরে শিক্ষার বাজেট ওই জিডিপির 2%-এর উপরে উঠছেই না কেন? কিংবা স্বাস্থ্য খাতে বাজেট ওই 5%-এর উপরে যাচ্ছে না কেন? এত উন্নয়নের কথা বলছি, তো উন্নয়নের ক্ষেত্রে কর্মসংস্থানের বিষয়টা কি? গত বছর 22 লক্ষ আমাদের কর্মশক্তি বাজারে এসছে, তার মধ্যে 13 লক্ষ চলে গেল দেশের বাইরে। আচ্ছা, তো এটা কিন্তু একদিক থেকে ইয়াং জেনারেশন বাইরে চলে গেল। তার মানে আমরা এর আগে তো আমরা পণ্য রপ্তানি করতাম, এখন আমরা যৌবন রপ্তানি করছি। তাহলে একটা দেশের জন্য এটাও কিন্তু ভাবার মতো। এই মুহূর্তে আমি কয়েকটা রেমিটেন্স পাচ্ছি, কিন্তু এই রেমিটেন্সের জন্য কিন্তু আমার যৌবনের শ্রেষ্ঠতম সময়টাকে বিদেশের বাড়িতে কামলা খাটতে যেতে হচ্ছে। তো দেশে কর্মসংস্থানের ব্যবস্থাটা কেন করতে পারছি না? এত না টাকা আমাদের। বাংলাদেশ এখন পৃথিবীর নাকি 17টা দেশে বিনিয়োগ করে, তো বাংলাদেশ 17টা দেশে বিনিয়োগ করে, তাহলে সেই বাংলাদেশের কর্মসংস্থানের জায়গাটা ঠিক মতো হচ্ছে না কেন? এগুলো কিন্তু নিয়ে যদি বিতর্ক করা হয়, তখন একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা হবে এবং সত্যিকার একটা জবাবদিহির মধ্য দিয়ে দেশের উন্নয়নের জায়গাটা তৈরি হবে। রাজনীতিতে যদি এই জবাবদিহির জায়গাটা না থাকে এবং যে কোনো সময় যে কোনো কিছুকে ট্যাগ লাগিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, যেমন প্রধানমন্ত্রী বলেন অতি বাম এক জায়গায়, অতি ডান এক জায়গায় হয়ে গেছে। এই প্রধানমন্ত্রী কিন্তু একসময় বলেছিলেন পাকা বামগুলোকে আমি সাথে নিয়েছি, এখন কি তার সঙ্গে থেকে পাকা বামগুলো পচে গেল? ফলে এই মানে এই সমস্ত কথার তো একটা অর্থটা কি দাঁড়ায়? কিন্তু যদি ধরা যাক রাজনীতির আপনি চর্চার ক্ষেত্রে সবাই ঐক্য করছে, এবং আপনি যে টার্মটি বলেছেন কৌশলগত ঐক্য করছে ধরেন, কিন্তু তারা ইলেকশনে তো নেই, তারা ইলেকশন না, আসছে না। যখন দেখছে যে ইলেকশনটা এমন হয়েছে যে নির্বাচন কমিশনকে সামনে রেখে পুলিশ এবং প্রশাসনকে দিয়ে প্রধান নির্বাচনটা করানো, আর দ্বিতীয়ত হচ্ছে টাকার খেলায় সমস্ত কিছুকে হারিয়ে দেওয়া। ফলে টাকাওয়ালাদের নির্বাচন, পুলিশ প্রশাসনের সহযোগিতা আর নির্বাচন কমিশনের মধ্যস্থতা, এই যখন হয় তখন আসলে নির্বাচনের প্রতি সাধারণ আগ্রহটা জায়গাতে। বিশেষ করে আফজল ভাই, আপনি অন্য গণমাধ্যমে কথা বলেছেন, আমরাও কথা বলেছি, ঘুরে ফিরে টেলিভিশন টক শোতে এই যে বাংলাদেশে জাতীয় পার্টি, হেফাজত এবং জামাতের সাথে যে কৌশলগত ঐক্যের প্রসঙ্গটি বারবার ঘুরে ফিরে আসে, এটা তো কোনোভাবে হিস্ট্রি থেকে বাদ দেওয়া যাচ্ছে না। এই কৌশলগত ঐক্যটি রাজনীতির গুণগত মানকে নিশ্চয়ই চেঞ্জ করে না। এটা এক ধরনের প্রচারণা আমাদের বিরুদ্ধে, কিন্তু বাস্তবতা তো ভিন্ন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীনই কিন্তু যুদ্ধাপরাধীর বিচার হয়েছে, তাদের ফাঁসি হয়েছে। এবং আওয়ামী লীগ সরকার ক্ষমতায় যখন ছিল তখনই কিন্তু হেফাজতের যে অগ্নিসন্ত্রাস, খুন খারাপি, এগুলো কিন্তু শক্ত হাতে দমন করা হয়েছে। যে সনগুলোতে ইলেকশনের কথা বললেন, যেখানে নেক্সাস হয়েছিল, পার্টির সাথে ঐক্য হয়েছিল। আমি তো আরেকটু পিছনে যেতে চাই, সেটা হলো যে এই যে নির্বাচনের ইতিহাস, মানে যখনই আলোচনাগুলো হয় তখনই কিন্তু একেবারেই মোটার দাগে বলা হয় 14 এবং 18 এবং 24 সালের নির্বাচনটা। কিন্তু আমরা তো 21 বছর ক্ষমতার বাইরে ছিলাম। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে মুক্তিযুদ্ধের একেবারে নেতৃত্বদানকারী একটা সংগঠন, বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন, সেই সংগঠন 21 বছর ক্ষমতার বাইরে থাকবে, এটা কোন হিসাবে ছিল?
সুতরাং নির্বাচন তো হয়েছিল এবং আমি তো যখন 1991 সালে যে নির্বাচনটি হয় সেই নির্বাচনে তো আওয়ামী লীগকেও কিন্তু বলা হয়েছিল যে ক্ষমতা যাওয়ার জন্য, কিন্তু আমরা কিন্তু সেই জামাতের সাথে ঐক্য করে ক্ষমতায় আমরা যাইনি, তাই না? এরপরে যে বাংলাদেশে যে নির্বাচন হলো 96 সালে, সেখানে নির্বাচন দেখেন যে বিনা ভোটের ইলেকশন হলো, 15 ফেব্রুয়ারি নির্বাচন হলো। 86 কথা বলেছেন, যেটি 86 এর কথা, 86 এর যে নির্বাচন, সেই নির্বাচন তো আমরা করেছি, কারণ আমরা বাংলাদেশে সবসময় কিন্তু নির্বাচনকে গুরুত্ব দেই এবং এটা কিন্তু একেবারে 70 সালের যে নির্বাচন, সেই নির্বাচনেও তো তখন কত রকমের কথা হয়েছিল যে আগে ভাতের অধিকার হোক, অন্য কিছু অধিকার হোক, ভোটের বাক্সে লাথি মারো, কিন্তু 70 সালের নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করেছে বলেই কিন্তু বঙ্গবন্ধু একক নেতা হিসাবে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিতে পেরেছেন এবং দেশটা স্বাধীন হয়েছে। সুতরাং নির্বাচনকে আমরা কখনো কিন্তু যত প্রতিকূল পরিবেশই হোক আমরা কিন্তু নির্বাচনটা করেছি, কিন্তু এখন যেটা হলো যে নির্বাচনে অংশগ্রহণ না করে নির্বাচনে জেতার গ্যারান্টিটা চাই। এখন আমি বলি যে 2001 সালের যে নির্বাচন, সেই নির্বাচনে তো নানাবিধ ষড়যন্ত্র ছিল এবং এরপরে নির্বাচনের ফলাফলটা কী হয়েছে আমরা সকলেই জানি, এবং এরপরে যে নির্বাচনটি সম্পর্কে সারা আন্তর্জাতিকভাবেই যেটা গ্রহণযোগ্য বলে, অনেকেই বলে 2008 সালের নির্বাচন, সেই নির্বাচনে বিএনপি সিট পাইল মাত্র 30টা। তাহলে আপনি খেয়াল করবেন যে 30টা সিট পাওয়ার পরে বাংলাদেশের রাজনীতি অথবা বাংলাদেশের বিএনপি এত কি করেছে, এই সময়গুলোতে কি পজিটিভ রাজনীতিটা করেছে। আর আওয়ামী লীগের মধ্যে খাদ্য ঘাটতি, বাংলাদেশ খাদ্য উদ্বৃত্তিতে বাংলাদেশ পরিণত হয়েছে, আজকে মেট্রো রেল হয়েছে, স্যাটেলাইটের যুগে প্রবেশ করেছি, টানেলের যুগে প্রবেশ করেছি, 61,000 কোটি টাকার বাজেট আজকে 7 লক্ষ কোটি টাকা হয়েছে। সুতরাং এই যে মানুষের অর্থনৈতিক জীবনযাত্রার পরিবর্তন এবং একটা শেখ হাসিনার সরকার পরিচালনার যে দক্ষতা এবং তার যে ব্যবস্থাপনা কৌশল, এটি কিন্তু সর্বজন গৃহীত এবং আন্তর্জাতিকভাবেও স্বীকৃত, এবং তার কারণেই কিন্তু করোনা মহামারী কাল অতিক্রম করে আমরা একটা সুন্দর পরিবেশ বাংলাদেশ যেতে পেরেছি এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আজকে গাজা প্যালেস্টাইন সমস্ত কিছু পরিবহন ব্যয় বৃদ্ধি পেয়েছে। তারপরও মানুষের জীবনযাত্রাকে সহনীয় পর্যায়ে রাখা এবং একটা সুন্দর পরিবেশ নিশ্চিত করার জন্য সরকারের কিন্তু আপ্রাণ চেষ্টা আছে। এখন গণতন্ত্র, এটা তো আমাদের সাধারণ সম্পাদক সবসময় বলেন যে পারফেক্ট গণতন্ত্র বলতে কিছু নাই। এখন আপনি এখানে গণতন্ত্রের চর্চাটি করবেন, গণতন্ত্রের নামে কি হয়, গুজব সৃষ্টি করে মানুষ হত্যা করা হয়, গণতন্ত্রের নামে জঙ্গিবাদ সৃষ্টি করে মানুষ হত্যা করা হয়। এখন আপনি সেই গণতন্ত্রেও আপনি কি মানুষ হত্যার জন্য তো মানে সেই গণতন্ত্রকে কতটুকু অ্যালাউ করবেন? কিন্তু এই যে এখন একটা যে টার্ম যেটা আমরা প্রায় বলি যে ধরেন যারা নির্বাচনে গেল না, ধরেন বিএনপির কথাই, তারা একটা গ্যারান্টি চাচ্ছে, আপনি বললেন, তাদেরকে জনগণ ছাড়া আর কে গ্যারান্টি দিতে পারে? মানে আলটিমেটলি কিসের গ্যারান্টি তারা চাচ্ছে বলে মনে হয়? মানে এটা কি ইলেকশনের আগে আমরা দেখলাম যে বিভিন্ন বিদেশি এমবেসির সাথে যোগাযোগ, রাষ্ট্রদূতদের সাথে দেখা করা, তারপরে ধরেন প্রচুর রাজনৈতিক দলের নেতারা অন্য দেশে যাচ্ছেন পলিটিক্যাল ডায়ালগ করতে, কেউ গণতন্ত্র সম্মেলনে যাচ্ছেন, বেশ অ্যাক্টিভ। কিন্তু ওই সময় তার কাদের কাছ থেকে আসলে গ্যারান্টি চায় মানুষ কি বা রাজনৈতিক দলগুলো? সমস্যাটা তো ওখানে কিছুটা হয়ে গিয়েছে বিএনপি। সেটা হলো যে বিএনপি যখন ভারতে যখন মোদি ক্ষমতায় আসলেন, সেই সময় বিএনপি এত উচ্ছ্বাস প্রকাশ করলো এবং মিষ্টি বিতরণ পর্যন্ত তারা অফিসে করা হলো, এবং এরপরে বিভিন্ন সময় তারা একেবারে বিদেশ নির্ভর এমন হয়ে গেছে, কেউ কেউ হয়তো তাদেরকে ক্ষমতায় বসিয়ে দেবে। কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ সরকার অথবা বাংলাদেশের এই যে ভূ রাজনীতি সমস্ত কিছু বিবেচনায় আমি মনে করি যে এখানে বিএনপি তো পায়ে পড়ে আমাদের প্রতিবেশীর সাথেও তারা সুসম্পর্ক রাখতে পারে নাই। আপনি এখানে বাংলাদেশের মাটি ব্যবহার করে এখানে একেবারে যারা বিচ্ছিন্নতাবাদী আমাদের পার্শ্ববর্তী দেশে ভারতের, তাদেরকে এখানে ট্রেনিং দিয়ে সরকারের পর্যায় থেকে সেই ট্রেনিংয়ের ব্যবস্থা করে সেখানে একটা পরিবেশ তৈরি করা হয়। সুতরাং তাদেরকে আবার এই দেশে তো এটা কে না জানে। সুতরাং এইরকম ঘটনা বাংলাদেশে হয়েছে, এখান থেকে অস্ত্র চালান দেওয়া হয়েছে না, 10 টাকা অস্ত্র পাওয়া গিয়েছে না, এবং বিভিন্ন জায়গায় মানে কত গুলি বন্দুক অস্ত্র পাওয়া গিয়েছে না। সুতরাং এগুলো বিএনপি যে করেছে তার কাফফারা তো বিএনপিকে দিতে হবে। সুতরাং আমি মনে করি যে বিএনপি দেশের জন্য যেরকম মানুষের জন্য আতঙ্ক, তারা হাওয়া ভবন তৈরি করেছে, তার ক্ষমতার প্যারালাল হাওয়া ভবন তৈরি করে দেশের টাকা লুণ্ঠন করেছে, এবং পাশাপাশি তারা কিন্তু এই যে জঙ্গিবাদ মৌলবাদ তাদেরকে প্রশ্রয় দিয়েছে, এবং বাংলাদেশে একেবারে একটা কি বলে এই যে মানুষ হত্যার একটা পরিবেশ তৈরি করেছে। 21 আগস্টের মধ্যে ঘটনা কেউ করতে পারে গণতন্ত্রের কথা বলে, সেটা পয়েন্ট একটা। কিন্তু এই যে আপনি যেটা বললেন যে পার্শ্ববর্তী দেশ বা অন্য দেশগুলোর সাথে রিলেশনশিপ একটা বড় ফ্যাক্টর, সেক্ষেত্রে কি আওয়ামী লীগ এটি অর্জন করতে সফলতা অর্জন করেছে এই ক্ষেত্রে?
না, আমরা সফলতা ব্যর্থতার বিষয় না, ব্যর্থতা হলো আমাদের একটা নীতি আছে, আদর্শ আছে। বঙ্গবন্ধু সবসময় বলেছেন যে আমাদের মতো রাষ্ট্র, আমরা পায়ে পড়ে কারোর সাথে ঝগড়া বিবাদ করতে চাই না, এবং সেই ক্ষেত্রে আমরা কিন্তু সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। এই যে বঙ্গবন্ধুর যে অনুসৃত যে কূটনৈতিক নীতি, এটাকে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রহণ করেন এবং সেই হিসাবে তিনি কাজটি করেন, এবং সেই হিসাবে কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে তিনি কিন্তু জোর দিয়ে কথাটি বলতে পারেন। আজকে প্যালেস্টাইন, সেখানে যে গাজা, প্যালেস্টাইনের যে নিজেদের স্বাধীন রাষ্ট্র গঠনের যে অধিকার, এটার সাথে তো আমরা সবসময় একত্রতা পোষণ করি। বিএনপি তারা কি কখনো বুক ফুটে কথাগুলো বলতে পারে না, হ্যাঁ, কিন্তু বাস্তবতা হলো যে আজকে আমরা কিন্তু আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশ আমাদের এইরকম একটি অবস্থান থাকা সত্ত্বেও মাননীয় প্রধানমন্ত্রী যখনই আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন মানে জায়গায় যান, তখন কিন্তু বুক ফুলে কথাটা বলতে পারেন, কারণ তার একটা মানে নীতি, আদর্শ, উদ্দেশ্য, লক্ষ্য এগুলো আমাদের অত্যন্ত পরিষ্কার। জি, এবং রতন ভাই, একটা প্রসঙ্গ খুব ইন্টারেস্টিংলি যেহেতু আসলো আফজাল ভাইয়ের কথায়, যে রাজনীতিবিদদেরকে প্রায়ই বিভিন্ন দেশের দূতাবাস, রাষ্ট্রদূতদের সাথে বেশ ব্যাপক সম্পর্ক উন্নয়ন, ডায়ালগে অংশ নেওয়া, রিপ্রেজেন্ট করা, কথা বলা, বিশেষ করে ইলেকশন টাইমে তো খুব ব্যাপকভাবে এগুলো আসছে, এবং সেই ক্ষেত্রে সম্পর্ক উন্নয়নও একটা বড় ফ্যাক্টর দেখা যাচ্ছে আপনার ক্ষমতায় যাওয়ার ক্ষেত্রে। একটা স্টেক হোল্ডার, এক ধরনের ক্যাটালিস্টের ভূমিকা পালন করে বলে মনে হয় আপনার কাছে? দুটো জিনিস আছে, যখন মানে পুঁজির উপর নির্ভর করে নির্বাচন অথবা বিদেশিদের সহায়তা নিয়ে নির্বাচন, হয় টাকাওয়ালারা ক্যান্ডিডেট হবে অথবা বাইরের কারো কাছ থেকে সহযোগিতা পাবো, এই দুটো যখন থাকে তখন জনগণ সেখানে আড়ালে চলে যায়। আচ্ছা ধরুন, নেপাল তো একটা ল্যান্ডলক কান্ট্রি। যেমন ধরুন জাতীয় পার্টির যে নেতা যিনি, উনি দিল্লিতে গেলেন, ফিরে এসে বললেন যে কি বিষয় আলাপ হয়েছে আমরা বলতে পারছি না গণমাধ্যমে। তার মানে কি বাংলাদেশের জনগণকে সেটি জানার অধিকার নেই? আবার কয়েকদিন আগে জাতীয় পার্টির আরেকজন নেতা বললেন যে আমরা যত সুষ্ঠু নির্বাচনই করি না কেন, আমাদেরকে ক্ষমতায় যেতে দেওয়া হতো না, এটা আমরা বুঝতে পেরেছিলাম। ফলে অন্য ফ্যাক্টরগুলি কি আসলে ভোটের বাইরে? আমার এলাকায় যখন নির্বাচন চলে, তখন জাতীয় পার্টির এক নেতা একেবারে ওপেন বক্তৃতায় মঞ্চে বলল যে এখানে আমি তো কথা বলে এসেছি, আমি তো মানে একটা দেশের নাম উল্লেখ করে সেখানে তো কোনো বিচ্যুতি দেখি নাই, তাহলে কেন এখানে আমাকে এইভাবে নির্বাচন করতে হচ্ছে? উনি নির্বাচনে কোনো দলও চাচ্ছে না, কোনো প্রার্থী চাচ্ছে না, গ্রিন সিগন্যাল পেয়ে এসেছেন। আমি একটি দেশের সাথে কথা বলে সেটাই প্রমাণ হয় যে জনগণের উপর নির্ভর করার চাইতে এগুলো কি পাবলিকলি বলে জনগণকে অসম্মানিত করা হয়? আওয়ামী লীগ কখনো বলেছে আমরা নির্ভর করি? না, আওয়ামী লীগের তো এরকম অন্তত 1 ডজন নেতা আছে যারা কখনো দুইটা প্রতিবেশী দেশের সম্পর্ককে স্বামী স্ত্রীর সম্পর্কের সঙ্গে তুলনা করা, কখনো কখনো তারা কথা দিয়েছেন অথবা তাদেরকে আমরা বলে এসেছি আমাদেরকে আরেকবার ক্ষমতা আপনাদের রাখতে হবে, আমরা না থাকলে কিন্তু আপনাদের স্বার্থ দেখতে পারবে না, আমরা ভারতকে যা দিয়েছি এরকম আর কেউ দিতে পারবে না, এরকম রেটরিক তো আওয়ামী লীগের দায়িত্বশীল তারা বলেছেন। ফলে এগুলো কখন আসে? যখন জনগণের উপর নির্ভর করার চাইতে হয় টাকার বস্তার। যেমন গতকালই বিএনপির এক নেতা এখানে বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের চাওয়ার সাথে আমাদের চাওয়া মিলে গিয়েছিল, তাহলে অন্য একটা দেশের চাওয়া কি করে? তাহলে ভারতের চাওয়া অথবা মার্কিনীদের চাওয়া, আসলে জনগণের চাওয়ার দিকে নজরটা না দিয়ে, এবং দুই মানে যদি এরকম হয়, আমি যেটা প্রথমে বলেছিলাম যে টাকার খেলা এবং বিদেশি শক্তির যে সহযোগিতা, তখন জনগণ এখানে উপেক্ষিত হয়। আমি যদি বলি যে ছোট দেশ কি আর নাই? নেপাল তো একটা ছোট দেশ, তো দেখুন তো নেপালেও কিন্তু ভারতের একটা চারিদিকের অবরুদ্ধ পরিবেশের মধ্যে তারা রাজনীতি করছে, কিংবা আমরা মালদ্বীপের কথা যদি দেখি, ফলে জনগণের সঙ্গে সম্পর্কিত থাকলে সে যে দলই হোক তারও কিন্তু একটা গার্ডস থাকে। সেটি আমরা আগামী বলেই কিন্তু এই একেবারে ক্লিনটনের সামনে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে 50 বছর গ্যাস থাকবে, তারপরে আমরা হিসাব করব। এখানেই শেষ করতে হচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট আফজাল হোসেন এবং রাজিকুজ্জামান রতন দুজনকেই, এবং দর্শক যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন। আগামী অনুষ্ঠানে আবারও দেখা হবে অন্য কোনো বিষয়। সে পর্যন্ত ভালো থাকবেন আশাবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।